জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে পিসি এই বয়সে ভিজতে ভিজতে তিনি কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, তারপরে ভাইপোর সঙ্গে বৈঠক করছেন, ভাইপো আবার বলছেন ভার্চুয়ালি বৈঠক করবেন, এবং এই ভিডিও যখন আমরা তৈরি করছি তখনও পর্যন্ত পিসি ভাইপোর বৈঠক চলছে। যে দিশাহারা অবস্থা, যে হতাশা তাদের গ্রাস করেছে ক্ষমতা থেকে চলে যাওয়ার, তো কেন, মানে এই অবস্থাটা কেন, কি চেষ্টা তারা করছেন, কি বৈঠক এত করছেন, এটা নিয়ে আজকের এই এপিসোড। দেখুন, এই যে সিএপিএফ মানে যারা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, তারা যেভাবে খেলা দেখিয়েছে এবং এখনো পর্যন্ত যেভাবে খেলা দেখাচ্ছে, এই নতুন খেলাটার নাম হচ্ছে অপারেশন কবচ। অপারেশন কবচ মানে, দেখুন, বাংলায় কবচ বলতে কবচ কুণ্ডল, মহাভারতে কর্ণের কবচ কুণ্ডল ছিল, তাকে হত্যা করার জন্য ইন্দ্র ছদ্মবেশে গিয়ে সেই কবচ কুণ্ডল ছিনিয়ে নিয়েছিল, তারপরে তাকে হত্যা করতে পেরেছিল। তো সেটা তো সম্ভব না। মহাভারতে দানবীর ছিলেন কর্ণ, এই কারণে তিনি রক্ষা কবচ দিয়ে দিয়েছিলেন। কিন্তু সিএপিএফ মানে সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, বিএসএফ সবাই মিলে, এটা হচ্ছে সিএপিএফ, তারা তাদের কবচটা কিন্তু ছাড়ছে না, বুঝলেন তো। বিশেষ করে এই যে ভবানীপুরে নিজের কেন্দ্রে যখন মমতা ব্যানার্জি হারবেন বলে তিনি জেনে গিয়েছেন, তারপর থেকে একটা বিরাট নাটক করার চেষ্টা করেছিলেন। গতকাল মধ্যরাত্রে তিনি তৃণমূলের একদম লোগো দেওয়া বিরাট একটা ঢ্যামনা সাইজের গাড়ি, সেটা নিয়ে তিনি গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন, কি উদ্দেশ্য ছিল, 4 ঘন্টা ধরে ভেতরে কি করছিলেন, ভয় পাওয়ার কিছু নেই। সমস্ত খবর ওই ভবানীপুরে যিনি তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী, যিনি আগামীর মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তিনি খবর পেয়ে গিয়েছিলেন। তার আইনজীবী সূর্যনীল দাস, তিনি মমতা ব্যানার্জির ঠিক কয়েক হাত দূরেই সতর্কভাবে তিনি নজরদারি করছিলেন। বন্ধুরা, এবারে কিন্তু আর 2021-এর মতো অতিরিক্ত জায়গাটাকে ছাঁটাই করা হয়েছে। মানে 108টা কেন্দ্রে গণনা হয়েছিল, আর 2026-এ মানে এই যে দুদিন পরে 4 তারিখে যে গণনা হতে চলেছে, 77টা কেন্দ্রে গণনা হবে। 77, অনলি 77টা। সেখানে টেবিল থাকবে 4800টা, 322টা হলের মধ্যে গণনা হবে, এবং গড়ে মানে সবগুলো গড় করলে 18.30 রাউন্ড গণনা হবে। এবার গণনায় কি করতে হবে না করতে হবে, এজেন্টদের, তারা নির্বাচনী যারা দায়িত্বে রয়েছেন, যারা শীর্ষ কর্তারা, যেমন ধরুন ভারতীয় জনতা পার্টি, তারা মালদায়, শিলিগুড়িতে কর্মশালা করেছে। তৃণমূলের তরফেও তারা তাদের মতো ওষুধ দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন দল তারা তাদের এজেন্টদের কি করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো তারা বলছে। ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, ভেতরে শুধুমাত্র 17C আর এই যে পেন আর সাদা কাগজ, এর বাইরে এজেন্টরা তারা যেতে পারবেন না অন্য কিছু নিয়ে। আর একটা জিনিস তথ্য হচ্ছে, আচ্ছা 4800টা যদি টেবিল হয় তাহলে রিলিভার লাগবে, মানে কতজনকে লাগবে বুঝতে পারছেন। একটা ইন্টারনাল খবর বলি, বেশ কিছু কেন্দ্রে, মানে তার মধ্যে ভাঙড় রয়েছে, আরো বেশ কিছু কেন্দ্র রয়েছে, সেখানে তৃণমূলের যাদের কাউন্টিং এজেন্ট হওয়ার কথা, তারা কিন্তু ঘুরে বসেছেন, বেঁকে বসেছেন। তারা পরিষ্কার বুঝতে পারছেন যে তাদের দল হারবে। দেখুন, এদের যে নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, তারা ফেসবুকে কি লিখছেন সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, এটা বলতেই হবে। যারা সুবিধাভোগী, যারা এই গত 15 বছর ধরে চাকরি চুরির বিনিময়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে, বালি খেয়েছে, কয়লা খেয়েছে, পাথর খেয়েছে, সব ভাইপো বাহিনী। আর সোনা ভাইপো পিসির সঙ্গে বৈঠক করছেন। দেখুন, কয়লা ভাইপো, বালি ভাইপো, এগুলো তো শুনেছেন। তো সোনা ভাইপো কেন বলা হয় সেটাও আপনারা প্রায় অনেকেই জানেন। সোনা ভাইপো মানে থাইল্যান্ডের যোগ। থাইল্যান্ড থেকে সোনা পাচার করে এখানে এনে বিক্রি করা, ওই যে পাচার চক্র, বিরাট মাফিয়া চক্র, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। তো ওই কারণে বলা হয় সোনা ভাইপো। সোনা ভাইপো, সোনা ভাইপো কথাটা খুব বেশি বহুল ব্যবহৃত নয়, তবে সোনা ভাইপোটা একদম উপযুক্ত একটা শব্দ। তো সোনা ভাইপো তার পিসির সঙ্গে যখন বৈঠক করছেন, পিসি না কি কি জানি না, আপনারা অনেকে মাও বলেন, তো সেই সোনা ভাইপোকে পিসি কি বলতে পারেন। এখন দেখুন, এই ঢপের যে খবরগুলো টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে, কাউন্টিং নিয়ে কথা হচ্ছে, আসলে কি হতে পারে সেটা তো স্পেকুলেশন করতে হবে, আমাদেরকে স্পেকুলেটিভ কথা বলতে হবে। বাস্তবসম্মত আমার যেটা মনে হয়েছে, কাউন্টিং ফাউন্টিং ফালতু কথা। বিষয়টা হচ্ছে, তুই থাকবি না থাকবি না, তুই কলকাতায় থাকবি নাকি ভিন রাজ্যে চলে যাবি, নাকি দেশের বাইরে চলে যাবি, থাইল্যান্ড যাবি নাকি দুবাই যাবি নাকি ভানুয়াতুতে যাবি, ওই আলোচনাটাই চলছে।
ওই আলোচনা চলছে, এর বাইরে আর কিছু হতে পারে না। দেখুন, পিসি জেনে গেছেন, পিসির গোটা গোষ্ঠী জেনে গেছে, ভাইপো জেনে গেছে, ভাইপোর গোষ্ঠী জেনে গেছে যে তারা আর ফিরছে না। যতই ওই আমি 300 পেতে পারি, মাথা খারাপ হলে যা হয়, 294টা কেন্দ্র পিসি বলছে 300টা পর্যন্ত পেতে পারি। আরে বাবা, কি কোথার থেকে আনবে? বাইরের রাজ্য থেকে যোগ করবে নাকি এখানে? আর একটা চুরিত্ব চেষ্টা চলেছিল, পুনর্নির্বাচন হচ্ছে, রাজ্যের সিইওর দপ্তর থেকে প্রস্তাব চলে গেছে যে পুনর্নির্বাচন করতে হবে। দ্বিতীয় দফার বেশ কিছু কেন্দ্রে হ্যাঁ, সেলোটেপ দিয়ে তুমি আটকে রাখবে, সিসি ক্যামেরা বন্ধ করে ভোটিং করবে, ছাপ্পা করবে, রিগিং করবে, আর পুনর্নির্বাচন হবে না? হবে। এইগুলোকে ম্যানেজ করতে পারেনি, রক্ত ঝরাতে পারেনি, একে ভোটারদেরকে ভোট চুরি থেকে তাদেরকে বাঁচানো হয়েছে। এবং প্রান্তিক কিছু গ্রামে তো সিআরপিএফ কে দেখে সেখানকার মহিলারা সেখানে যেভাবে তাদেরকে বরণ করেছেন, মানে সত্যি চোখে জল আসার মতো। যে মাথা ফাটিয়ে দাও, ভোট দিতে বাধা দাও, মারধর করো, নোংরামি করো, সাদা থান পাঠিয়ে দাও, রজনীগন্ধা পাঠিয়ে দাও। ভোটের আগে টুকটাক কিছু বীরভূমে করার চেষ্টা করেছিল, তারপরে ভোটের ঘোষণা হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওই নোংরামিটা করার এখনো পর্যন্ত সাহস পায়নি। দেখুন, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেও নাটক হয়েছে, আপনারা দেখেছেন। একজন মন্ত্রী, একজন জেলখাটা একটা মাল, তারা গিয়ে রাস্তার ফুটপাতে বসেছিল। সেখানে কলকাতার 7টা বিধানসভা কেন্দ্রের গণনা হবে, স্ট্রং রুম সেখানেই আছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। নাটক করে কোনো লাভ হয়নি। তারপরে বসে বসে ওই গরমের মধ্যে, তাদের তো অভ্যেস নেই এসির মধ্যে থাকে, তারপরে তারা চলে এসছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে গণনা কেন্দ্র মোট 77টা, তার মধ্যে যে কাউন্টিং এজেন্ট লাগবে, মানে টেবিলের সংখ্যা তো 4800টা, তারপরে রিলিভার দিতে হবে। এই যে গণনা কেন্দ্রে কাদেরকে বিশ্বাস করবে, বিশ্বাস করবে না, অনেকেই বেঁকে বসছে, অনেকে শেষ মুহূর্তে বলছে যাবে না। এইটা হচ্ছে তোলামূলের মধ্যে বিরাট বড় একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা এখানেই শুধু শেষ নয়, কিছু নোংরামি তো ভাইপো করার চেষ্টা করেছিল প্রকাশ্যে। বলেছিল উদয় নারায়ণপুরে নাকি সেন্ট্রাল বাহিনীর হাতে প্রহিত হয়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে। কিরকম মিথ্যেবাদী, ডাহা মিথ্যেবাদী। মানে এইভাবে মিথ্যে কথা কি করে বলে? সে বলে যে আমি চুরি করলে যদি প্রমাণিত হয় ফাঁসির দড়ি নিয়ে নেবো, আমি ফাঁসির মঞ্চে উঠে যাব। সেগুলো বাজার গরম করা কথা। এবারেও অনেক থ্রেট করেছে, ডিজে বাজাবে, ডিজের বদলে গীতা পাঠ হবে। ইতিমধ্যেই কিন্তু প্রচার শুরু হয়ে গেছে। কে কোথায় কাকে কি বাজাবে 4 তারিখ দুপুরের পর থেকে পরিষ্কার হয়ে যাবে। সকাল 8টা থেকে গণনা শুরু হবে এবং সেখানে মিডিয়া পার্সনরা এলাও, মানে মিডিয়া যেটা ইসিআই থেকে আলাদা পারমিশন নিতে হয়, আলাদা করে আমি অ্যাপ্লাই করলে পেতাম, আমরা সেটা গ্রহণ করিনি। তো আলাদা যে পারমিশনের চিঠি থাকে সেটা দেখিয়ে সেখানে প্রবেশ করা যাবে। এছাড়া শুধুমাত্র কাউন্টিং এজেন্টরা থাকবে, যাদের হাতে কোনো রকমের কোনো মোবাইল থাকবে না, কোনো, আর ভেতরে তো টিভি থাকার কোনো ব্যাপারই নেই। তাদের শুধুমাত্র ওই কাউন্টিং এর টেবিলের সামনে চুপচাপ বসে থাকতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল চেষ্টা করবে সবকিছু লিখে নেওয়ার। কিন্তু এই যে ভাইপো একটু বাজার গরম করার চেষ্টা করেছিল, তারপরে নির্বাচন কমিশনের তরফ থেকে ভিডিও দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে ওই যে বৃদ্ধের কথা বলা হচ্ছে, তিনি ভোট দিয়ে ওখানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বয়সজনিত কারণে, অসুস্থতার কারণে, কি কারণে মৃত্যু হয়েছে জানা নেই, কিন্তু কোন রকম ভাবে কেউ কাউকে টাচ করেনি। এমনকি তার পরিবারের লোক সেই যে বৃদ্ধ মানুষটিকে, অসুস্থ মানুষটিকে নিয়ে চলে যাচ্ছেন হাসপাতালের দিকে, সেই ছবিও কিন্তু প্রকাশিত হয়েছে। কেউ আদৌ গায়ে হাত দেয়নি। এরপরে পিসি ভাইপো করবেটা কি? ভবানীপুরের 267টা পোলিং স্টেশন, মানে 267টা বুথের কাউন্টিংটা হবে। স্ট্রং রুম করা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। এখন নিজের গড়ই বাঁচাতে পারছে না, তারপরে বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট আসছে, কিছু কিছু পোর্টালকে পা চাটা বা টিভি চ্যানেলকে যেগুলো পদলেহনকারী, সেগুলোকে কিছুটা খাওয়ানোর চেষ্টা করেছেন যে আমরাই আসছি, আমরা 300টা আসছি, তারপরে সেটা থেকে কমে 230, তারপরে বললো না 226। এগুলো আর কেউ খাচ্ছে না। এই কারণে যাদের কাউন্টিংয়ে থাকার কথা তারা সব বেঁকে বসেছে, তাদের মনোবলটা গেছে একদম তলানিতে থেকে। এইবারে কি করবে? একদম যে আলোচনাটা একটুখানি করলাম যে ভাইপোকে রাখাটা কি বাস্তবসম্মত হবে, এই চিন্তাটা এখন পিসিকে কুরে কুরে খাচ্ছে। তিনি তো 50 বছরের বেশি ধরে রাজনীতি করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর ধরে। ভাইপো কি করবে? কম বয়সী ছেলে, তাকে সাংসদ করেছেন, ঠিক আছে, তার বাড়িতে এসকালেটর রয়েছে, হেলিকপ্টারে করে ঘুরেছেন, মানে 20-30 কিলোমিটার 40 কিলোমিটার রাস্তাও তারা এই ভোটের কথা বলছি, তারা কিন্তু সড়ক পথে যাননি, তারা গেছেন হেলিকপ্টারে। পিসিও গেছে, ভাইপোও গেছে। কি ভয়, কি ভয়! এরপরে যেটা হতে চলেছে 4 তারিখে যেই ফল প্রকাশটা হয়ে যাবে, দেখুন
মমতা ব্যানার্জি প্রাক্তন হয়ে গেছেন, কিন্তু অফিসিয়ালি প্রাক্তনটা হয়ে যাবেন, তখন ওই যে ভাইপোর বাড়ির সামনে হাজার হাজার পুলিশ, একদম হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিট, সেখানে যেভাবে ছয়লাভ করে দেওয়া হয়েছে, ওই লোকাল লোকগুলোকেও তাদেরকে বাড়িতে যেতে হলে আই কার্ড দেখাতে হয়, সেগুলো তো বন্ধ হয়ে যাবে, পুলিশ উঠে যাবে। এবং শুভেন্দু অধিকারী তিনি তো নির্বাচনী প্রচারের সময় বলে রেখেছেন বদলও হবে বদলাও হবে। ওই শান্তিনিকেতন নামে যে বাড়িটা করেছে সেখান থেকে ইট খুলে আনবে, লোকের চোখের জলে তৈরি করা বাড়ি জোর করে জবরদখল করে ওই এলাকায় 35টা প্লট সেগুলো দখল করা, সেগুলো তো কেউ ভুলে যায়নি। ফলে মানুষ বদল করার পরে বদলার দিকে ঝোঁকার চেষ্টা করবে, তারপরে কি হবে এইটাই হচ্ছে আসল ভয়। ভাইপোকে রাখবো না রাখবো না, রাখবো না রাখবো না, না রাখলে কোথায় পাঠাবো, রাখলে কোথায় লুকিয়ে রাখবো। আর যাদেরকে লুকিয়ে রাখা আছে ইতিমধ্যে, শান্তনু সিনহা বিশ্বাস, প্রতীক জৈন, তাদেরকে তো কালীঘাটেই রাখা আছে লুকিয়ে। এবার তাদেরকে পুলিশ খুঁড়ে আনবে, যেটা অমিত শাহ বলেছেন, মাটি খুঁড়ে তুলে আনবো, উল্টো করে ঝুলিয়ে সিধে করব। সেই প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে ভাইপোকে সাইড করার প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে। কোন দেশে গেলে ভিসার প্রবলেম হবে না, কোথায় গেলে কোন দিক দিয়ে বের করে দিতে হবে, সড়ক পথে গিয়ে কত দূর যাবে, তারপরে কোন এয়ারপোর্ট থেকে কিভাবে যাবে, ওই সব সেটিং চলছে। এখন দেখুন, একে তো আটকানো এই মুহূর্তে লিগালি সম্ভব না, কিন্তু তাও রাস্তায় যদি ধরা পড়ে যায়। বন্ধুরা, পুনর্নির্বাচন, সিএপিএফ এর অপারেশন কবচ, মানে প্রত্যেকটা স্ট্রং রুমের সামনে যেভাবে কড়া পাহারা এবং গণনার দিন যেভাবে কিছু স্ট্রং মেজারমেন্ট নেওয়া হয়েছে, পদক্ষেপ করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, এই সব দেখে আর কিছু করতে পারছে না বিরোধীরা। একদম 24 ঘন্টা নাগাড়ে পাহারা দিচ্ছে স্ট্রং রুমের সামনে, সমস্ত ছবি চলে আসছে, সব কিছু নিয়ে কিন্তু খুব খারাপ অবস্থা। পিসি ভাইপো দুজনেরই খুব খারাপ অবস্থা। এই আবহে শনিবারে তিনি নাকি ভার্চুয়াল বৈঠক করবেন, সেটা কোথার থেকে করবেন, কলকাতায় করবেন নাকি অন্য জায়গা থেকে করবেন নাকি অন্য দেশ থেকে করবেন, সেই পরিকল্পনাটাই চলছে। বুঝতে পারলেন? পরিস্থিতি ভালো না, খুব একটা ভালো না। বন্ধুরা, যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। আর যারা দেখলেন এই কন্টেন্টটা, এই এপিসোডটা কেমন লাগলো দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।